এরপর আমাদের মূল এখন পাঠ এবং আলোচনা সুধীন্দ্রবাবুকে ডেকে নেব শুরু করার জন্য। সুধীন্দ্রবাবু। ওম শ্রী অরবিন্দ উমিরা। শ্রী অরবিন্দ সোসাইটি রানাঘাট ব্রাঞ্চের আয়োজকদের, পরিবেশকদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কৃষ্ণধনদা তো খুব ভালো পড়লেন, আর রূপাদি তো কোনো তুলনা হয় না, যত বলবো ততই কম পড়বে। তো আমরা শুরু করছি বেদরহস্য পাঠ। দ্য সিক্রেট অফ দ্য বেদা, আর রেট্রোস্পেক্ট অফ ভেদিক থিওরি, যাদের বাংলা আছে বেদরহস্য পূর্বার্ধ, দ্য স্কলার্স, পণ্ডিত বর্গ থেকে পাঠ চলছে। বিভিন্ন কেন্দ্র শাখা থেকে উপস্থিত হয়েছেন অনেকে, সকলের জন্যই শুভেচ্ছা রইল। ভালো থাকবেন। এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে, ভালো মন্দ মিলিয়ে অনেকগুলো ঘটনা। ভারতের নারী বাহিনী বিশ্ব জয় করেছে, ভীষণ ভীষণ আনন্দের বিষয়। আমাদের বাঙালি মেয়ে এতে অংশ নিতে পেরেছে, সেজন্য বাঙালি হিসেবে খুব কম আনন্দ আমাদের নয়। তবে এর মধ্যে একটা খারাপ খবর আছে। আমাদের শ্রী অরবিন্দ সোসাইটির একটি মেম্বার, ওর নাম দেবদাস বিশ্বাস, অনেকেই জানবেন, নাম শুনে থাকবেন, ক্যানিং সেন্টারের সঙ্গে যুক্ত ছিল। ক্যানিং এ দুবার শ্রী অরবিন্দ সোসাইটির কনফারেন্স হয়, আর মায়ের 125তম জন্ম জয়ন্তী, সেটাও একটা কনফারেন্সের মতোই হয়েছিল। এই তিনটে অনুষ্ঠানেই দেবদাস, কি বলবো, কি করেনি, ওকে যা বলেছি তাই করেছে। ওই সময় ও আমার একরকম ডান হাত ছিল। সেই ছেলেটি হঠাৎ এই মঙ্গলবার রাত্রে চলে গেল আমাদের ছেড়ে। আমার আফসোস একটাই, যে ও শেষ পুজোর পরে আমাকে একবার ফোন করেছিল, যে কোনো কারণেই হোক ওর ফোনটা আমি ধরতে পারিনি। তবে খারাপ লাগার বিষয় নয়, একটা অ্যাপার্টমেন্ট থেকে আর একটা অ্যাপার্টমেন্টে গেল। আমরা মায়ের কাছে আন্তরিক প্রার্থনা রাখবো, ও যেন আরো নবীন আকার নিয়ে দেহ, প্রাণ, মন, চৈত্যের সক্রিয় অংশ নিয়ে, অনেক পরিণত সত্তা নিয়ে আবার ফিরে আসে, আমাদের কাজকে যেন ত্বরান্বিত করতে পারে। আরো অনেকের শরীরটা খারাপ। জবাদি, ইস্ট ক্যালকাটা ব্রাঞ্চের সেক্রেটারি শ্রীমতী জবা চৌধুরী অসুস্থ আছেন, হাসপাতালে ভর্তি ছিলেন, যে কারণে কালকে আমরা অনুষ্ঠানটি স্থগিত রেখেছিলাম। তো আমরা দেখছি চলতে ফিরতে অসুবিধা হচ্ছে, বিভিন্ন সেন্টার ব্রাঞ্চে অসুবিধা হচ্ছে, আমাদের ভুল ত্রুটি আছে। তো এই বিভিন্ন রকম যে সুবিধা অসুবিধা, সুবিধাকে ছাপিয়ে যখন অসুবিধা দেখা দেয়, অর্থাৎ সুবিধার যে গুণগত মান, তাকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করতে পারিনি, অর্থাৎ আমরা পুরোপুরি নিখুঁত হয়ে উঠতে পারিনি। সকলের মধ্যেই কম বেশি চেষ্টা চলেছে। বর্তমান যে পরিস্থিতি চলেছে, বর্তমান পরিস্থিতিগত অপূর্ণতাকে আমরা অতিক্রম করে যেতে চাই। আসলে আমরা যে কি, কোথা থেকে এসেছি, তা ঠিকঠাক জানি না। আমরা আমাদের মূল উৎস সম্পর্কে খুব একটা সজাগ নই, ভুলে গেছি মূলের কথা। সেই ভুলে যাওয়া কথা
আবার মনে করিয়ে দেয় বেদ চর্চা। আমরা বেদ চর্চা তো করি না বললেই চলে, করি না, করছি না, তাতে অনেক রহস্য আছে। শ্রী অরবিন্দ দেব সেই রহস্য এক এক করে আমাদের কাছে তুলে ধরছেন এবং মূলের সন্ধান দিচ্ছেন। আমরা খুব 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 শ্লথ গতিতে এগোনোর চেষ্টা করছি। এই বেদ রহস্য পড়তে পড়তেই আমরা ইয়াস্ক ঋষির কথা একটু আধটু জানার চেষ্টা করেছি। নিরুক্তম গ্রন্থ সম্পর্কে কণামাত্র হলেও শুনেছি। সায়ন মহারাজ এবং তার ভাষ্য সম্বন্ধীয় নানাবিধ আলোচনা পড়ছি। শ্রী অরবিন্দ আমাদের হারিয়ে যাওয়া উৎসমুখ খুলে দিতে চাইছেন। এই তো কালকেই পরম মিত্র আমার একজন, তিনি লিখলেন যে নিদ্রা যান, স্বপ্নে ইয়াস্ক ঋষি এবং সায়ন মহারাজ আপনাকে দেখা দেবেন। এই যে শুভেচ্ছা বার্তা আসছে, এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। শ্রী অরবিন্দ সোসাইটি থেকে প্রতি মাসে একটি পত্রিকা প্রকাশিত হচ্ছে, 6টি ভাষায় হয়, ইংরেজিতে অল ইন্ডিয়া ম্যাগাজিন, বাংলায় অখিল ভারত পত্রিকা। সেখানেও আমরা শ্রী অরবিন্দ এবং মায়ের লেখাগুলো পাচ্ছি। মাসে কম বেশি 2টি শনিবার অনলাইন গুগল মিটে সেই অখিল ভারত পত্রিকা থেকে পাঠ চলছে। এর মধ্য দিয়ে কি হচ্ছে, অন্তত ব্যক্তিগতভাবে আমি অনুভব করি, এর মধ্য দিয়ে ব্যক্তিগত এবং সমষ্টিগত অনুশীলন চালানোর এক সহজ প্রক্রিয়া চালানোর চেষ্টা চলছে। যারা পড়ছেন, যারা অংশ নিচ্ছেন, খুব আন্তরিকভাবে অংশ নিচ্ছেন, এর মধ্য দিয়ে তাদের পাঠানুশীলনের মধ্য দিয়ে যে সাধনার অনুশীলন তা আরো এগিয়ে চলেছে বলেই আমার অত্যন্ত প্রত্যয় হয়। কেন্দ্র শাখাগুলিও অনেক চেষ্টা করছেন, পাঠচক্র চলছে, আলোচনা চক্র চলছে, স্বাধ্যায় চলছে। এই তো আজকে বিকেল 3:30 থেকে শ্রী অরবিন্দ সোসাইটি বর্ধমানে ছিল পাঠচক্র, আলোচনা চক্র। রানাঘাট শাখার পরিচালনায় বা পরিবেশনায় বলবো, পরিবেশনায় আমরা প্রতি মাসের 2য় এবং 4র্থ শনিবার দ্য সিক্রেট অব দ্য ভেদা মহাগ্রন্থ থেকে পাঠ করছি। সব মাসে নিয়মিত অধ্যয়ন হচ্ছে না এটা ঠিক, তবে চেষ্টা চলছে। এর মধ্যে হাফ ইয়ারলি অ্যাকাউন্টস করা চলছে, সকলেই সব ব্রাঞ্চের আধিকারিকরাই কম বেশি ব্যস্ত আছেন। তো অনেক জল গড়িয়েছে, এর মধ্যে শারদ উৎসব কেটেছে, তো সুস্থতা অসুস্থতা চলে যাওয়া এই ঘটনাগুলো তো হয়েইছে। তবু দুঃখের সময় এলেও সেই যদি চোখ থেকে জল পড়ে, সেই চোখ মুছে আবার উৎসবে আমরা যোগ দিয়েছি। আবার গুগল মিটও শুরু হয়েছে। গত সপ্তাহে ওই যে দিব্যজীবন পাঠ চলছিল, সেটাও শুরু হয়েছে। শাখাগুলো তো এখন তো হাফ ইয়ারলি অ্যাকাউন্টস, তো কার্তিক দ্বারা ওই নিয়েই ব্যস্ত ছিলেন বেশি, হাফ ইয়ারলি অ্যাকাউন্টস নিয়ে, তার জন্যই গত শনিবার হয়ে ওঠেনি মুখ্যত। তো এরকম সব ব্রাঞ্চেরই এই কাজগুলো চলছে। আমাদের স্টেট কমিটির হাফ ইয়ারলি অ্যাকাউন্টস পাঠানো হয়ে গেছে পন্ডিচেরি, আর কোনো ব্রাঞ্চ এখন পর্যন্ত বলেছে হয়েছে বা হচ্ছে এখনো আমাদের হাতে আসেনি, বা পন্ডিচেরি পাঠিয়েছেন কিনা সেটাও কেউ জানান। যাই হোক, কেউ কেউ ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছেন। তো আমরা যেটা যে পড়া শুরু করছি, ওই বেদ রহস্য পূর্বার্থ থেকে পণ্ডিতবর্গ অংশের 10 নম্বর প্যারাগ্রাফের প্রথম বাক্যটি আমি পড়ছি। শ্রী অরবিন্দ লিখছেন এমন করে, There are indeed other aspects and elements in the commentary, but they are subordinate or subservient to the main idea.
অবশ্য ভাষ্যটিতে অন্য দিক ও উপাদান আছে, কিন্তু সেগুলি প্রধান ভাবের অধীন বা অঙ্গ। আমরা ভাষ্য বলতে অবশ্যই সায়ন ভাষ্য সম্বন্ধেই এখানে পড়ছি, শ্রী অরবিন্দ সেরকমই তো বলছেন। শুধু ক্ষুধ পিপাসা তৃপ্ত করাই তো জীবন নয়, শিক্ষাগত বিদ্যাবত্তা, চেতনাগত উন্নত ভাব, সেগুলো জীবনের ঐশ্বর্যকে প্রকাশ করে। আর্থিক দারিদ্র্য তবু মেনে নেওয়া যায়, কিন্তু চেতনাগত দারিদ্র্য কখনোই কোনো রাষ্ট্রের ভালো দিক হতে পারে না, তাই না? আহ, কথা প্রসঙ্গে এরকম বলা যায় বোধহয় যে 1914 সালের 15ই আগস্ট শ্রী অরবিন্দের জন্মদিনে যে আর্য পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হলো, প্রথম সংখ্যাতেই দ্য লাইফ ডিভাইনের প্রথম কিস্তি ছাপা হলো, দ্য সিনথেসিস অফ যোগার প্রথম কিস্তি, দ্য সিক্রেট অফ দ্য ভেদা এবং ঈশো উপনিষদের প্রথম কিস্তি প্রকাশিত হয়েছিল। আমাদের খুব আনন্দের বিষয় এটি, যে কেন না, কারণ হিসেবে বলতে পারি এই 4টি মহাগ্রন্থ পাঠ এবং আলোচনায় আমরা কম বেশি অংশ নিতে পারছি। দ্য লাইফ ডিভাইন পরিবেশিত হচ্ছে পায়রাডাঙ্গা শাখার ব্যানারে, দ্য সিনথেসিস অফ যোগা ইস্ট ক্যালকাটা ব্রাঞ্চ পরিবেশন করছেন, দ্য সিক্রেট অফ দ্য ভেদা রানাঘাট ব্রাঞ্চ এবং ঈশোপনিষদ পাঠ আলোচনা করছেন শ্রদ্ধেয়া অর্চনাদি প্রতি বৃহস্পতিবার গঙ্গা জোয়ারা শাখার পরিবেশনায়। তো ওই যে বলছিলাম যে আর্থিক দারিদ্র তবু মেনে নেওয়া যায়, কিন্তু চেতনাগত দারিদ্র কখনোই কোনো রাষ্ট্রের ভালো দিক হতে পারে না। চিন্তায় চেতনায় কৌলিন্য না থাকাটা কোনো দেশ বা জাতির পক্ষে খুবই নিন্দনীয়। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা করেন, রাষ্ট্র অধ্যাত্মবিদ্যা নিয়ে চর্চা করেন, তারা আরো অনেক এগিয়ে বলতে পারবেন। মূল ভাবের সঙ্গে সঙ্গে অন্যান্য ভাব এবং উপাদান সব ছিল সেই ভাষ্যে। কোন ভাষ্যে? সায়ন ভাষ্যে। মূল ভাব ছিল, যে মূল অংশ থেকে আমরা এসেছি, তার ভাবনায় ভাবিত বা না ভাবিত আসলে অভাব রয়েছে আমাদের, তাই অভাবিত মূলকে রেখেছি, মূলকে আমরা অভাবিত অবস্থায় রেখেছি। তবে সেই মূল যে ভাব এবং তার অন্যান্য ভাব, যে উপাদান ভাষ্যের মধ্যে রয়েছে, তবে যেসব ভাব সম্বন্ধে আলোচনা করেছেন সায়নাচার্য, সেগুলো সবই মূল ভাবের সহযোগী অঙ্গ হিসেবে দেখা যেতে পারে। ওই যে কথা বলছিলাম যে কি না, ওই যে ওই কথাটা বললাম যে কোনো দেশ বা জাতির পক্ষে খিদে তৃষ্ণা মেটানোর উপাদান থাকতে হয়, এটা তো মানছি আমরা। ক্ষুধ পিপাসার জন্য যা যা দরকার, খিদে তৃষ্ণা মেটানোর জন্য উপাদান রাখতে হয়, থাকতে হয়। তো এগুলো মানুষের একেবারে নিতান্ত প্রয়োজনীয় বিষয়, এগুলো না হলে চলে না। এগুলো ছাড়া জীবন কোনোভাবেই ধারণ করা সম্ভব না। না খেয়ে কি কতদিন আমরা থাকতে পারবো? হুম, এরকম ব্যাপারটা। তবে দেখতে হবে তার পাশাপাশি শিক্ষা সংস্কৃতির বিষয়ও আনুপাতিকভাবে থাকছে কিনা। শ্রী অরবিন্দ শ্রীমা শিক্ষা প্রসঙ্গে অনেক আলোচনা করেছেন, সংস্কৃতি বিষয়ে আলোচনা, মানব জাতির ঐক্য সম্বন্ধে আলোচনা করেছেন, ভবিষ্যৎ সংস্কৃতি, শিল্প চর্চা, রাজনীতি কেমন হওয়া উচিত, সেগুলো আলোচনা করেছেন করেছেন খুব খুব যথেষ্টই আলোচনা করেছেন। আমরা তার আহ, কাছে পৌঁছতে পারি না,
এগুলো খুব দুঃখের কথা। আজ দেশকালের বেড়াজালে একটু তাকালেই বোঝা যাবে শিক্ষা সংস্কৃতির চর্চাকে তেমন ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা খুবই কম। আমরা দেখব মূল বিষয় এবার। মূল বিষয় কতটা কি বলতে পারবো? মূল বিষয় দেখতে হবে। কি না, শিক্ষা সংস্কৃতির পর্যায়ে পিছিয়ে থাকলে শুধু অর্থোপার্জনের তত্ত্ব নিয়ে কিছুটা দূরে এগোনো যাবে নিশ্চয়ই। তবে বৃহত্তর ক্ষেত্রে থমকে যেতে হবে। ভাবনার সময় হয়েছে, উপস্থিত। এই যে ইলেকট্রনিক্স, তারপর টু হুইলার, ফোর হুইলারে জিএসটি কমিয়ে দেওয়া হলো। মানুষকে প্রলুব্ধ করা হচ্ছে। অথচ শিক্ষার জন্য সবচেয়ে বড় মাধ্যম তো গ্রন্থ, পুস্তক, বই, পত্রপত্রিকা। বই ছাপাতে কাগজ লাগে। কাগজের উপর জিএসটি যা ছিল তার চেয়ে অনেকটাই বাড়ানো হলো। আমরা যারা প্রকাশনার সঙ্গে কম হোক বেশি হোক যুক্ত আছি, আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি যে কি অবস্থা। রাষ্ট্র ব্যবস্থা যেভাবে চলছে, এই যে ডাকযোগে, ইদানিং ডাকযোগে পত্রিকা বা বই পাঠানোর জন্য আমরা রেজিস্টার্ড পোস্ট মাধ্যম হিসেবে গ্রহণ করতাম। একটু সস্তা পেতাম বুক পোস্টে, রেজিস্টার্ড বুক পোস্টে। অনেক বিদ্যানুরাগী মানুষের কাছে আমরা বইপত্র পৌঁছে দিতে পারতাম। কিন্তু এই 30শে সেপ্টেম্বর লাস্ট সেই রেজিস্টার্ড বুক পোস্ট হয়ে গেল। তারপর থেকে সব খরচাও বেড়ে গেছে। আর খরচা বাড়লেও হবে না, তাও এই তো 14ই অক্টোবর আমরা বই পাঠালাম, পৌঁছলো গত পরশুদিন পন্ডিচেরিতে। এতদিন লেগে গেল। তা সায়নাচার্যকেও বেশ কিছু এমন সব বিষয়ের মধ্য থেকেই কাজ করতে হয়েছিল যা খুব একটা সহায়ক নয়। সেই ইতিহাস বর্তমান পরিস্থিতির সঙ্গে মিল খুঁজে পাবে। আমরা যদি একটু সেই ধারা লক্ষ্য করি, দেখব বর্তমান পরিস্থিতিতেও আমরা যেরকম বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি, তেমন আহ, ঋগ্বেদের ভাষ্য রচনা করতে গিয়ে সায়নাচার্য বা তার সহায়ক যারা ছিলেন তাদের কিছু কিছু ক্ষেত্রে তো নিশ্চয়ই বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। তো যাই হোক, আমরা পরের বাক্যটা পড়ছি। পরের বাক্য, আমাদের কাছে শ্রুতি নির্ভর বিদ্যার্জন তো খুব বড় ভরসা। তাকেও যদি আঘাত আনা হয়, সেখানে নিশ্চয়ই অসুবিধা হবে। যদিও আহ, আমরা জানি যে বই পড়ার প্রবণতা নাকি কমেছে, তো বই ধরে পড়ার প্রবণতা আমরা খুব একটা দেখতে পাচ্ছি না, কিন্তু পড়ার প্রবণতা তো কমেনি। যাই হোক, আমরা এখন শ্রুতি নির্ভর বিদ্যার্জনের দিকে নজর দেব। বইপত্র প্রকাশনা কমে যাবে, এই তো দেখছি পত্রপত্রিকা প্রকাশের ক্ষেত্রেও কিভাবে ডামাডোল চলছে। এই জিএসটি বাড়ানোর পরে তো প্রত্যেকটি প্রকাশক, পত্রপত্রিকার সম্পাদকদের মাথায় হাত। যাই হোক, পরের বাক্যটি বলছেন, শরবিন্দু লিখছেন এরকম করে: Shayano and his helpers had to work upon a great mass of often conflicting speculation and a tradition which still survived the past. দেখুন কথা শ্রীঅরবিন্দের। সায়নাচার্য এবং তার সহায়কদের অতীতের অবশেষ ও প্রায় পরস্পর বিরোধী জল্পনা ও ঐতিহ্যের এক বিশাল রাশি নিয়ে কাজ করতে হয়েছিল। যারা কাজ করেন
প্রকৃতই নতুনতর উদ্যোগ নিতে চেষ্টা করেন, তাদের অনেক বাধা বিপত্তির সামনে পড়তে হয়। যারা কাজ করেন তারাই সেটা জানেন। একা কোনো কাজ করে ওঠা যায় না। সমষ্টির সহায়তা প্রয়োজন হয়। শ্রী অরবিন্দ লিখেছেন যে গুরুর কেন প্রয়োজন হয়? আবার সহায়তাকারীদের নানান রকমের মতামত থাকে, ভাবনা চিন্তা থাকে, প্রস্তাবনা থাকে, প্রকল্প বিষয়ক কল্পনা থাকে। সেগুলো কি হয়? না, অনেক সময়ই বৃহত্তর কাজে বিলম্ব ঘটায়। যে কারণে কোনো সাংগঠনিক ক্ষেত্রে গণতান্ত্রিকতার যে আয়োজন এবং তার প্রয়োজন সম্পর্কে আমরা কখনো কখনো আলোচনা করি, তাতে ওই নানা মুনির নানা মত হিসেবে বিভিন্ন পরিকল্পনা মতামত আসার ফলে মূল কাজটি বিলম্বিত হয়। তাহলে যিনি সেই কাজের ভাবনা ভেবেছিলেন সেটি যদি ইতিবাচক হয়, তবে বাকি সবার ওই ইতিবাচক ভাবনার অধিকারীকে সমর্থন করা উচিত। কিন্তু দুঃখজনকভাবে আমাদের কেন্দ্র শাখায় যা চলছে ইদানিং, তাতে সে ইতিবাচক ভাবনাকেও নেতিবাচক ভাবনা দিয়ে চেপে দোষী সাব্যস্ত করা হচ্ছে। ফলে কি হয়? যে কাজটা করার কথা ছিল, কাজ দরকার ছিল, সেটাই বিলম্বিত হচ্ছে। কখনো কখনো কাজ থেমেও যাচ্ছে। হচ্ছে একদম, একদম ব্যবহারিক জীবনে আমরা দেখতে পাচ্ছি। ফলে যে নতুন ভাবনা নিয়ে নেতৃস্থানীয় একজন কাজ করতে শুরু করেন, তাকেও থামতে হচ্ছে। হ্যাঁ, সেই নেতৃস্থানীয় তিনিও তো একেবারে দিব্যতার মানে পৌঁছে যাননি। ফলে তারও কিছু অবসাদ আসছে, বিষণ্ণতা আসছে, আমাকে কেউ সমর্থন করছেন না, এরকম একটা ভাব আসছে। কারণ একেবারে পরিপূর্ণ দিব্যতার মানে তিনি পৌঁছননি বলে এগুলো হচ্ছে। সেইখানে আমাদের দেখতে হবে, আমরাও নীরবে তাঁর কাছে প্রার্থনা রাখবো, আস্পৃহা রাখবো। ভিতরের আস্পৃহা বাহিরের প্রার্থনা দিয়ে যাতে আমার দুর্বলতাকে অতিক্রম করে মূল কাজে এগিয়ে যেতে পারি। অপেক্ষা করতে হয়, সময় দিতে হয় তার জন্য। শায়নাচার্যকেও দেখেছি, তার ডিসাইপলদের, তার হেল্পারদেরও দেখেছি। তারা বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে পার হয়েছেন এবং স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক সমবেত ওই যে ভাবনা বললাম, মতামত বললাম, কোনো কাজকে ত্রুটিপূর্ণ করে তোলে। সবার মতামত দিয়ে একজন যে ভাবনাটা ভেবেছেন, তার মতামতকে সকলে মতামত দিয়ে সকলের মতামত যুক্ত হয়েছে বলে সেটি ত্রুটিপূর্ণ থেকে গেছে। হচ্ছে আমাদের সাংগঠনিক কাজে। আশ্রমে বিভিন্ন সেই আমরা পড়েছি তো যে বিভিন্ন সবজির স্যুপ বানিয়ে ছাত্রছাত্রীদের শারীরিক পুষ্টির প্রয়োজনে দেওয়া শুরু করেছিলেন। তো স্যুপ তো এখনো বিতরণ হয়। তা সেই কর্নার হাউসে এখনো আমরা সেই দেখি। তা স্যুপ বানানোর পরে সবজিগুলোকে তরকারি হিসেবে রান্নার ব্যবহার করা হতো। সেটা অনুমতি দিয়েছিলেন। প্রশ্ন উঠল যে না, একবার স্যুপ করা হয়েছে, তাকে আবার প্রয়োগ করা হচ্ছে কেন তরকারিতে? কিছু বললেন না। নীরবে স্যুপ বানানোর পরে আর সবজিগুলোকে তরকারিতে ব্যবহার করতে দিলেন না। আমাদের তো জানা ঘটনা, সবাই পড়েছি সেটা কথাগুলো। এই যে এই যে মতামত এলে কি হয়? পরে বলেছেন, ওটাই স্যুপ বানানোর পরে সেই সবজির উপকারিতা নষ্ট হয় না। তাকেও আমরা গ্রহণ করতে পারি। অথচ ওই যে মতামতে কি হয়? এরকম গল্প তো আমরা অনেক পড়েছি। অনেক লোকশিক্ষামূলক গল্প আমরা পড়েছি। বাংলা, সংস্কৃত, ইংরেজি বিভিন্নভাবে আমরা পড়েছি সেসব গল্প। দশচক্রে ভগবানও ভূত হয়ে ওঠেন। এমন এমন আরো কত ঘটনা হয়েছে।
আশ্রম কন্যাদের হাফ প্যান্ট পরে ব্যায়াম ইত্যাদিতে অংশগ্রহণ করানোর বিষয়ে অনেক অসন্তোষ, অনেক নিন্দা বাক্য মাকে হজম করতে হয়েছে। বিরোধিতা এসেছে, বিরোধিতা আসে, বিরোধিতা থাকে, জল্পনা থাকে এবং সেটা থাকবেও। কিন্তু আমরা করব কি? আমাদের লক্ষ্য কি? না, সেই বিরোধিতা, সেই জল্পনা যাতে ভবিষ্যতে আর না থাকে। থাকবে বলছি গতানুগতিক কথা বলতে গিয়ে, কিন্তু সেই বিরোধিতা থাকবে না। আমরা যাকে প্রদান করেছি, চেয়ারম্যান করেছি বা সেক্রেটারি করেছি, তার কথা শুনে আমরা চলব। তিনি ভুল করলে, মা বলছেন ভুল করলে কি করবে? না, একান্তে ডেকে 1:1 এ তার ভুলটা বলো, সবার সামনে নয়। আর ভালো কাজ করলে সবার সামনে প্রশংসা করো। তাহলে আমরা অসন্তোষ নিয়ে থাকি, নিন্দা বাক্য আমাদের মধ্যে রয়েছে, মাকে শুনতে হয়েছে, তা আমাদের শুনতে হবে না? বিরোধিতা থাকছে, জল্পনা থাকছে, কিন্তু সেটা যেন আর না থাকে, সেটা যেন আর না থাকে। আমরা আমরা আমাদের সেন্টার ব্রাঞ্চে সেটাই কথা বলি। অনেক অনুষ্ঠান আমরা করি না, খুব বড় বড় অনুষ্ঠান আমরা করি না, একদিনে বিশাল কিছু করলাম, 500 লোককে খাওয়ালাম, না, আমরা তা করি না। আমাদের খুব খুব সাধারণভাবে চেষ্টা করা হয় ছেলে মেয়েগুলো যেন একটু একটু সেই অন্তর্মুখী হয়, তারা যেন কাজ করতে পারে। অনেক বলিয়ে কইয়ে হওয়ার দরকার নেই। আমাদের দেশে সেরকম ছেলে আর কবে হবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। অতীতে অনেক কিছুই ছিল, তার মধ্য দিয়েই এগোতে হবে আমাদের। অতীত তো আমাদের প্ল্যাটফর্ম গড়ে দেয়। তবে মন্দ কাজ করার জন্য নিশ্চয়ই নয়, ভালো কাজের জন্য লড়তে হবে, লড়াই করতে হবে, অনেক দৃঢ় হতে হবে। আমি অনেক জায়গায় অনেক সেন্টার ব্রাঞ্চের প্রতিনিধিদের বলি যে একটু একটু সাহসী হন, মা আপনার সঙ্গে আছেন, জোর গলায় একটু বলুন, অন্তত একবার চেঁচান, দেখবেন বাকিরা সরে যাবে, শত্রুরা সরে যাবে। বীরের সঙ্গেই শ্রী ভগবান থাকেন, মায়ের কথা, শ্রী অরবিন্দের কথা। সেন্টার ব্রাঞ্চে তো চলছে এইসব কর্মকাজ। ছোটখাটো কত ঘটনা ঘটছে, চলবে, কিন্তু চলবে না। আমরা সেটাকে বন্ধ করব, যেভাবেই হোক। প্রত্যেকে সমবেতভাবে ভাববো, মার কাছে প্রার্থনা রাখবো। মা বলেছেন না, যখন তুমি পারবে না, আমার কাছে নীরব প্রার্থনা রাখো, আমি তোমাদের শক্তি দেবো, আশীর্বাদ করব, করুণা করব। তুমি সেই শক্তির বলে শত্রু দমন করতে পারবে। শত্রু দমনের মধ্যেও তো আমি নিজের পতন দেখতে পাবো, শ্রী অরবিন্দের কথা। তাহলে শত্রুকে পতন নয়, তার পতন নয়, সেও যেন দিব্যভাবে রূপায়িত হতে পারে, রূপান্তরিত হতে পারে। তার জন্য আমাদেরও একটু চেষ্টা করতে হবে, ছেড়ে দিলে হবে না। শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে তো, শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে। পণ্ডিত অপণ্ডিতে বিতর্ক লাগছে, পণ্ডিতে অপণ্ডিতে বিতর্ক লাগছে, পণ্ডিতে পণ্ডিতেও দ্বন্দ্ব বাজছে, আবার অপণ্ডিতে অপণ্ডিতে তো বেদম লড়াই লাগছে। তার মধ্যেই চলছে কাজ, মায়ের কাজ। পরের বাক্য শ্রী অরবিন্দ বলছেন, to some of its elements they had to give a formal adhesion, to others they felt beyond to grant minor concessions. কি অপূর্ব অপূর্ব কথাগুলো আমাদের একেবারে সাংগঠনিক জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সব ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। তার কয়েকটি বস্তুকে তাদের স্বীকৃতি দিতে হয়েছিল, অন্য কয়েকটিকে তারা নগণ্য বলে মেনে নিতে বাধ্য হয়েছিলেন। এই যে কথা, এই বিচার পর্বের নির্মাণ পদ্ধতি নিয়ে সর্বকালের সম্পন্ন কর্মবিদরা কাজ করে চলেন। সকল বিষয়ে সমান গুরুত্ব আরোপ করা যায় না। সব বিষয়ে কি আমরা সমান কনসেন্ট্রেশন দিতে পারি, কনসেন্ট্রেট করতে পারি? তুচ্ছ কিছু বিষয়কে এড়িয়ে যেতেই হয়। মা বলেছেন, শ্রী শ্রী সারদা মা বলেছেন, বলেছেন না? তবে সবকিছুতে তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে না। নিতান্ত ক্ষুদ্র ছোট ছোট বিষয়, ত্রুটিপূর্ণ বিষয় থাকলেও সেগুলোকে এড়িয়ে যেতে হবে। কোনো মানুষের মধ্যেও যদি, আমার সহকর্মীর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি দেখি, সব জোর করে বলা যাবে না। হচ্ছে, আমাদের সেন্টার ব্রাঞ্চে হচ্ছে, ওই কালকেই যাব পায়রাডাঙ্গা, মিটিং আছে, যেতে হবে। দেখা যাক, সবাই যদি মায়ের
পন্থী হতে পারতো। জয়মা অনেকেই বলেন, কিন্তু সত্যি সত্যি জয়মা বলার যোগ্যতা আমরা অর্জন করতে পারছি কিনা, আর তা যদি না পারি তাহলে কাজ করা সম্ভব হয় না। পরের বাক্য কি বলছেন দেখুন শ্রী অরবিন্দ। ইট ইজ পসিবল দ্যাট টু Shayan's skill in evolving out of previous uncertainty or even confusion an interpretation which had form, shape and consistence is due the great and long unquestioned authority of his work. এ সম্ভব যে তার গ্রন্থের মহান ও বহুকাল অপ্রতিদ্বন্দ্বী প্রামাণিকতার কারণ তার পূর্বতন অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা থেকে একটি দৃঢ় আকার ও সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা গড়ে তোলার কুশলতা। ইতিহাসের ধারাক্রম দেখলে এমন বিষয় আমরা দেখতে পাই, রাষ্ট্র প্রশাসনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, কেন্দ্র শাখা পরিচালনার ক্ষেত্রে দেখতে পাই, পরিবারতন্ত্রে তো দেখতে পাই। আগের যাবতীয় অনিশ্চয়তা এবং বিশৃঙ্খলা চলতে চলতে কি হয়, কখন যেন একজন ফিনিক্স পাখির মতো উঠে আসেন। সব পতনের মধ্য দিয়েও উত্থানের স্বপ্ন নিয়ে তিনি উপস্থিত হন। কোনো ধ্বংসই একেবারে সবকিছু শেষ করে দিতে পারে না। গুরুদেব বললেন, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তো ভোরের আগের অন্ধকার সবচেয়ে বেশি তীব্রতর হয়, শ্রী অরবিন্দই তো বলছেন। তবে সব কুয়াশা কেটে গিয়ে রক্তিম আলোময় সূর্যের উদয় হবেই। সায়নাচার্য সে বিষয়ে অনেক কুশলী ছিলেন, অবশ্যই কুশলী ছিলেন। বেদচর্চা সম্বন্ধীয় অনিশ্চয়তা এবং বিশৃঙ্খলা কাটিয়ে তিনি একটা স্টেবিলিটি দিতে পেরেছেন। আর এই প্যারাগ্রাফটা শেষ হলো, আর 11 নম্বর প্যারাগ্রাফ শুরু করব না, সময় হয়ে গেছে। সবাই খুব আনন্দে থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। আর আমরা কেন্দ্র শাখাগুলোকে সত্যিই যেন মায়ের আবাসস্থল করতে পারি। মা যেন সেখানে গেলেই যেন আমরা অনুভব করতে পারি মা আছেন, শুধু মুখে নয়, সর্বেন্দ্রিয় দিয়ে যেন তাকে গ্রহণ করতে পারি। সবাই খুব আনন্দে থাকুন, ভালো থাকুন। জয় মা, জয় শ্রী অরবিন্দ। কারুর কিছু বক্তব্য ভালো থাকলে, লাগলো। জানার থাকলে বলতে পারেন। খুব ভালো লাগলো সবার পাঠ এবং গান তো অপূর্ব হয়েছে। হিন্দুদার তো কিছু বলার, আজকে কি আর্য রীতাদির কথাগুলো কেটে কেটে যাচ্ছে কিন্তু। হ্যালো, ও কেটে কেটে যাচ্ছে না, এখানে এই একটা প্রবলেম হয় নেটে। আচ্ছা, কেটে কেটে যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, তাহলে শুধু সময় নষ্ট হবে। আমি গানটা খুব ভালো লেগেছে, সেটা একবার উল্লেখ করলাম। আর পাঠ আর সুধেন্দুদার বলা যা বলেন সেটা তো কিছু বলার আর কিছু নেই, খুবই ভালো লাগে। এই শোনা যাচ্ছে? বলছি আজকে কি আর্য পত্রিকার এ ছিল, আজকের দিনটায় স্টার্ট করেছিল? না, সেটা 1914 সালের 15ই আগস্ট শ্রী অরবিন্দের জন্মদিনে, সেটা আমি প্রথম উল্লেখ করেছি। এটা প্রসঙ্গক্রমে এসেছে যে 4টি মহাগ্রন্থের সূচনা হয়েছিল প্রথম সংখ্যায়,
সেই চারটি আমরা পাঠ করছি, তো সেইটা আমি প্রসঙ্গক্রমে একটু বলার চেষ্টা করেছি। এই যা শ্রী অরবিন্দের জন্মদিনেই আর্য আর সেদিন সেদিন আমি ওই যে ক্লাস হয়নি বলে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে কি আচ্ছা আজকে জানলাম, তো ওনার জন্য প্রার্থনা করি উনি আবার মায়ের এই কাজ নিয়ে আরো উন্নত চেতনা নিয়ে আবার ফিরে আসুন, এই আর কি। আর একটু অসুবিধা হয়েছে সেন্টারের আমার, বিশেষ করে ব্যাপার আমার তো খুব অসুবিধা রয়েছে। হয়েছে ওই দেবদাসের ব্যাপারটা। ওটা বলেই ফেললাম, হ্যাঁ এগুলো সেই তো। বলেই ফেললাম। বয়স কত হয়েছিল? না না, 50ও হয়নি, 50ও কি বাবা, তাহলে বাচ্চা তো একটি মেয়ে। আমাদের গঙ্গাজোয়ারে বহুবার এসেছে, চিলড্রেন্স ক্যাম্পে মেয়েকে নিয়ে এসেছে, অ্যানুয়াল প্রোগ্রামে ওরা ফ্যামিলি শুদ্ধ স্ত্রীকে নিয়ে আসতো। মেয়ে হয়নি যখন তখনও এসেছে, মেয়ে একদম ছোট্ট। কি হয়েছিল ওটা ঠিক কি হয়েছিল? বোঝা যায়নি কি রোগ হয়েছিল। একদিন যেদিন ভর্তি হলো সেদিন রাত্রেই ও চলে গেল। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল। ওই মানে কোভিড, পোস্ট কোভিডে তো বাবা। অনেক রকম সিওপিডির প্রবলেম এসে গেছিল, সব অ্যাকিউট কিছু হয়েছিল নিশ্চয়ই। এই ঠিক আছে, নীরব প্রার্থনা ওনার কি এটা সে তো নিশ্চয়ই। তাহলে সেন্টারের যে ব্যাপার সে তো মানে ওই মানে মায়ের কাছে প্রার্থনা করা কোনো ছাড়া তো আমাদের